সুপ্রিয় দর্শক, একটা প্রশ্ন করি। আপনার বিল্ডিং এর ছাদ কি দুপুরের রোদে এতটাই গরম হয়ে যায় যে ছাদের নিচের রুমে সেই গরম অনুভব করেন, আর তখন কি করেন? এসি চালান, আরো বেশি সময় ধরে এসি চালান, কিন্তু তারপরেও রুম ঠান্ডা হতে অনেক সময় লাগে। মাস শেষে ইলেকট্রিসিটি বিল হাতে নিয়ে মনে হয় এত বিদ্যুৎ বিল আসছে কোথা থেকে, আর কেনই বা আসছে? কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন এই সমস্যার একটা বড় কারণ হতে পারে আপনার বিল্ডিং এর রূপ? কিছুদিন আগে একজন বিল্ডিং ওনার আমাকে বললেন, ভাই আমার বিল্ডিং বাহির থেকে দেখতে একদম ঠিক আছে, কিন্তু দুপুর হলেই ভিতরে প্রচন্ড গরম লাগে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার রূপে থার্মাল ইনসুলেশন আছে? তিনি বললেন, রূপ তো করেছি, আবার ইনসুলেশন কি? আর সত্যি বলতে কি, এটাই আমাদের দেশের অনেক বিল্ডিং ওনার এর সবচেয়ে বড় ভুল। আমরা রূপ বানানোর সময় আমরা চিন্তা করি শীট, কনক্রিট, ওয়াটারপ্রুফিং, এসব বিষয়গুলো আমরা চিন্তা করি, কিন্তু হিট কন্ট্রোলের বিষয়ে আমরা কোনো চিন্তাই করি না, বা অনেক সময় আমরা ভুলে যাই। স্টিল আর আরসিসি দুই বিল্ডিং এর ক্ষেত্রেই এটি অত্যন্ত জরুরি। এখন আপনি হয়তো ভাবছেন, এই সমস্যাটা কি শুধু স্টিল স্ট্রাকচার বিল্ডিং এর ক্ষেত্রে? না ভাই, এটি শুধু স্টিল স্ট্রাকচার বিল্ডিং এর ক্ষেত্রে নয়, আমাদের আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে একই ধরনের সমস্যা আমরা ফেস করি। তবে দুই ধরনের রুফের হিট ট্রান্সফার বা হিট বিহেভিয়ার একই রকম নয়। স্টিল স্ট্রাকচার বিল্ডিং এর রুফিং সিস্টেম রোদে দ্রুত গরম হয়ে যায়, আর আরসিসি রূপ সারাদিন সূর্যের তাপ গ্রহণ করে সেই তাপ রূপ মাসের মাধ্যমে জমা হতে পারে। এরপর সেই হিট ধীরে ধীরে বিল্ডিং এর ভিতর দিকে ট্রান্সফার হতে থাকে। ফলাফল কি হয়? ঘর গরম হয়, কমফোর্ট কম হয় এবং কুলিং এর প্রয়োজনীয়তা বেশি পড়ে। তাহলে সমাধানটা কি? এখানেই আসে থার্মাল ইনসুলেশন। সহজ ভাষায় বলতে গেলে, ইনসুলেশন এমন একটি ব্যবস্থা যা বিল্ডিং এর বাইরে থেকে ভিতরে অথবা ভিতর থেকে বাইরে হিট ট্রান্সফার কমাতে সাহায্য করে। আর রুফ ইনসুলেশনের জন্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, যেমন এক্সপিএস বোর্ড ইনসুলেশন, ইপিই ফোম ইনসুলেশন, নাইট্রেট রাবার ইনসুলেশন, পিইউ ফোম ইনসুলেশন, ডাবল বাবল ইনসুলেশন। এছাড়াও অনেক ধরনের ইনসুলেশন আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হচ্ছে, কিন্তু এটার ব্যবহার এক একটা বিল্ডিং এর ক্ষেত্রে এক এক ধরনের, এক একটা কাজের ক্ষেত্রে এক এক ধরনের এটা ব্যবহার হয়। চলুন প্রথমে আমরা এক্সপিএস বোর্ড সম্বন্ধে একটু জেনে আসি। এক্সপিএস বোর্ড হচ্ছে এক্সট্রুড পলিস্টিরিন। এটি একটি রিজিড ইনসুলেশন ফোম বোর্ড। এর থার্মাল রেজিস্ট্যান্স অনেক ভালো। স্টিল রুফিং সিস্টেমের এবং নির্দিষ্ট আরসিসি রুফ অ্যাসেম্বলির ক্ষেত্রে এর ডিজাইন অনুযায়ী এক্সপিএস বোর্ড ব্যবহার করা যেতে পারে। শুধু এক্সপিএস বোর্ড সাথে ব্যবহার করলেই হবে না, এটার থিকনেস কত হবে, কোথায় বসবে, জয়েন করলে কিভাবে হবে, ওয়াটারপ্রুফিং কিভাবে হবে, এসব ঠিকঠাকভাবে ডিজাইন করতে হবে। কারণ ইনসুলেশনের পারফরমেন্স নির্ভর করে অনেকটাই তার অ্যাপ্লিকেশনের উপরে। আপনি ভালো ইনসুলেশন ব্যবহার করলেন কিন্তু অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করলেন না, তাহলে আপনি রেজাল্ট ভালো পাবেন না। এই জন্য ভালো ইনসুলেশনটা যেমন জরুরি, তেমনি এর অ্যাপ্লিকেশনটাও অনেক সঠিকভাবে হলো কিনা সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চলুন এখন আমরা জেনে নেই ডাবল বাবল ইনসুলেশনের কথা। আসলে ডাবল বাবল ইনসুলেশন এটা মেইনলি ব্যবহার হয় আপনার স্টিল স্ট্রাকচার বিল্ডিং এর ক্ষেত্রে। এটার বিভিন্ন ধরনের থিকনেস হয়ে থাকে, 5 mm, 6 mm, 10 mm, 15 mm। এটা বিল্ডিং এর এবং কাস্টমারের চাহিদার উপর ডিপেন্ড করে এটা থিকনেসটা ম্যানুফ্যাকচার করা হয়। এটার ভিতরে আবার দুই ধরনের ফয়েল ইউজ করা হয়, একটা হচ্ছে এমপিটি ফয়েল এবং অ্যালুমিনিয়াম ফয়েল। এমপিটি ফয়েলটা হচ্ছে আপনার নর্মাল ফয়েল এবং অ্যালুমিনিয়ামটা হচ্ছে যেটাকে হিট প্রুফিংটা অনেক ভালো। নর্মালি স্টিল স্ট্রাকচার বিল্ডিং এ রুফিং এ 6 to 10 mm থিকনেস ব্যবহার করা হয়, যার কারণে উপর থেকে হিটটা অ্যাটলিস্ট 70 to 80% রিফ্লেক্ট করে উপরে পাঠিয়ে দেয়, বিল্ডিং এর নিচে আসতে দেয় না। এবার চলুন আমরা জেনে নেই পিই ফোম। পিই ফোম হচ্ছে পলিইথিলিন ফোম।
পলিথিলিন ফোমটা আমরা এটার ইউজ অনেক ধরনের পারপাসে ইউজ করা হয়, ফার্নিচার প্যাকেজিং থেকে শুরু করে আমরা অন্যান্য ম্যাট্রেস, তারপরে আপনার গার্মেন্টস প্যাকেজিং, এইসব কথা আমরা আলোচনা এখানে করতে যাচ্ছি না। এটা আমরা মেইনলি আমরা ছাদের জল ছাদের পরিবর্তে যে আমরা ইনসুলেশনটা ব্যবহার করি বা রুফ সিস্টেমে আমরা যে ইনসুলেশনটা ব্যবহার করি, সেক্ষেত্রে ইপি ফোমটা ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা ইপি ফোমটা এখানে ব্যবহার করতে পারি। আগে ওয়াটার প্রুফিংটা করি, তারপরে আমরা ছাদের যে এরিয়া অনুযায়ী ডিজাইন করে তারপরে আমরা 2 ইঞ্চি 3 ইঞ্চি, এটা ডিপেন্ড করবে ওই ছাদটার অবস্থানটা কি বা তার কন্ডিশনটা কি, সেটার উপর বেস করে আমরা অ্যানালাইসিস করে কাস্টমারদেরকে সাজেস্ট করি যে এটা কিভাবে লাগাবো। অনেকে প্রশ্ন করেন এই ইনসুলেশনগুলোর লাইফ টাইম কেমন হবে। আসলে ইনসুলেশনটা ডিপেন্ড করে লাইফ টাইমটা ডিপেন্ড করে এটার অ্যাপ্লিকেশনের উপরে। নর্মালি ইনসুলেশনগুলোর এক একটা ইনসুলেশনের এক একটা ক্যারেক্টারিস্টিক। নর্মালি 20 থেকে 50 বছরের মধ্যে ইনসুলেশনগুলো কিছুই হয় না যদি সঠিকভাবে ইউজ করা হয়। বিল্ডিংয়ে এমনকি বিল্ডিংয়ের লাইফ টাইম একবার করলেই হয়ে যায়। এখন অনেকে বলেন যে আমরা এই ইনসুলেশনগুলো কিভাবে ইউজ করব। নর্মালি আমরা আপনাদেরকে একটা ধারণা দেই, সেটা হচ্ছে একটা জলছাদ বা একটা ছাদ করার সময় ছাদ কাস্টিং হওয়ার পরে তখন ছাদটার সারফেসটা ফিনিশিং করতে হয় এবং ওয়াটার প্রুফিং করতে হয়। তারপরে 2 থেকে 3 ইঞ্চি, এটা ডিপেন্ড করে আপনার বিল্ডিং এর সাইজ এবং আপনার এরিয়ার উপরে বা কি পরিমাণ টেম্পারেচার আপনার বিল্ডিং এর ছাদে লাগতেছে, সেটার উপর বেস করে আপনার ইনসুলেশন থিকনেসটা এবং কোন ইনসুলেশনটা ব্যবহার করা হবে সেটা আমরা সাজেস্ট করে থাকি। আর তারপরে ইনসুলেশনটা সুন্দরভাবে বসানোর পরে জয়েন্টগুলো ঠিকমতো অ্যাটাচমেন্ট করার পরে আমরা তারপরে কি করি, তারপরে হচ্ছে আমরা 2 ইঞ্চি 3 ইঞ্চি বা 4 ইঞ্চি সিসি ঢালাই, এবং যাতে ছাদটা ফেটে না যায় এই জন্য আমরা ওয়্যার নেটটাও ব্যবহার করি। এই ছিল মোটামুটি আপনার অ্যাপ্লিকেশন। এভাবে অ্যাপ্লিকেশন করে উপরে আপনি টাইলস করে দিতে পারেন। এই ছিল মোটামুটি একটা ইনসুলেশন রিলেটেড আজকের ভিডিও। আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট ছিল, আপনারা অনেকে জানতে চেয়েছেন, আমাদেরকে নক করেছেন যে ইনসুলেশন নিয়ে একটা ভিডিও করার জন্য। ছাদের ইনসুলেশন নিয়ে, ছাদটা প্রচুর গরম হয়। আমরা আপনাকে এই ভিডিওতে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা আমাদের ইমেল আছে, ইমেল নাম্বারে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাদের ফোন করবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। এই ধরনের এই ভিডিও করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্টস করুন, আমাকে ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।